বন্ধুরা, আজকে আপনাদের সামনে কি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একজন অবহেলিত বৃদ্ধা, যাকে কেউ তার প্রাপ্ত সম্মানটুকু দিত না, সেই কিনা হয়ে যায় পৃথিবীকে বাঁচানোর একমাত্র অবলম্বন। তো চলুন দেখে আসি হয়েছিল কি এই পৃথিবীতে, আর কেনই বা এই বৃদ্ধকে প্রয়োজন হয়েছিল এই পৃথিবীকে রক্ষা করার জন্য। তার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা 58 বছর বয়সী একজন বৃদ্ধাকে দেখতে পাই, যার নাম ছিল অ্যানু। অ্যানু তার পরিবার সহ টোকিও শহরে চলে এসেছে, কেননা সে তার জীবনকে আবার নতুনভাবে শুরু করতে চায়। সে তার স্ত্রী ও সন্তানদের প্রতি খুবই দায়িত্ববান ছিল। সে তাদেরকে সুখী রাখতে দিনরাত পরিশ্রম করত, কিন্তু আশপাশের মানুষ তাকে বিন্দুমাত্র সম্মান করত না, এমনকি তার নিজের পরিবারের লোকজনও তাকে সম্মান করত না। প্রতিদিন সে মানুষের ঠাসা ট্রেনের ধাক্কা খেয়ে অফিসে যেত এবং তার সঙ্গে যেন পশুর চেয়েও খারাপ আচরণ করা হতো। একদিন অ্যানু তার বাড়ির বাইরে বসে তার হতাশ জীবন নিয়ে চিন্তা করছিল। ঠিক সেই সময় হঠাৎ একটি কুকুর তার সামনে এসে দাঁড়ায়। কুকুরটির গলায় একটি কাগজ বাঁধা ছিল। কাগজটি খুলে অ্যানু দেখতে পায় তাতে লেখা রয়েছে এই কুকুরটির নাম হানাকো, আর এই কুকুরটিকে যে পাবে সে যেন কুকুরটির খুব যত্ন করে, দেখাশুনো করে। ঠিক তখনই অ্যানুর স্ত্রী জ্যানি বাইরে বেরিয়ে আসে। অ্যানু তাকে বলতেই চেষ্টা করছিল যে কুকুরটি এখন থেকে তাদের পরিবারের সদস্য হবে, কিন্তু অ্যানু কিছু বলার আগেই জ্যানি কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার জন্য বলে এবং দ্রুত ঘরের ভিতরে চলে যায়। পরের দিন অ্যানু চেকআপের জন্য ডাক্তারের কাছে যায়। তখনই সে জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে এবং রোগটি তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। ডাক্তারের মতে তার হাতে আর মাত্র কয়েক মাস সময় রয়েছে। সেদিন রাতে ডিনারের সময় অ্যানু তার অসুস্থতার কথা পরিবারকে জানায়, কিন্তু কেউ তার কথা শুনতেই চায় না, বরং সবাই তার বিরুদ্ধে অভিযোগ জানাতে ব্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে জেনি তাকে জিজ্ঞাসা করে এই কুকুরটা এখনো বাড়িতে কেন। জেনি অ্যানুকে নির্দেশ দেয় সে যেন এখনই কুকুরটিকে সঙ্গে করে নিয়ে বাইরে রেখে আসে। হতাশা অ্যানু হানুকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে যেয়ে হানুকে রেখে দ্রুত পালানোর চেষ্টা করে, যাতে কুকুরটি তার পিছু না করতে পারে। কিন্তু হানু তার পিছু ছাড়লো না এবং দৌড়ে তার পিছনে আসতে লাগলো। অ্যানু একটি পার্কে গিয়ে দাঁড়ায়, ভেবেছিল সেখানে হানুকে ছেড়ে দিতে পারবে, কিন্তু যখন সে পিছু ফিরে দেখলো হানু তখনও শান্তভাবে বসে রয়েছে তার দিকে তাকিয়ে। এই দৃশ্য দেখে অ্যানুর চোখে জল চলে আসে, কেননা কুকুরটিকে সে কষ্ট দিতে পারবে না। তার প্রতি একটি মায়া তৈরি হয়ে গিয়েছে। সে হানুর কাছে ক্ষমা চায় আর সিদ্ধান্ত নেয় তাকে যে করেই হোক তার সাথে রাখবে। এবার কিছুক্ষণ পর অ্যানু পাশের বেঞ্চে বসা একটি ছেলেকে দেখতে পায়। হঠাৎ সে আকাশে তীব্র আলোর ঝলকানি দেখতে পায়, যেটা দেখে হানু অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে সেখানে একটি প্রচন্ড বিস্ফোরণ হয়, যা অ্যানুকে আঘাত করে, যে কারণে অ্যানু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে অ্যানুর যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় যে তার চশমা ছাড়াই সবকিছু সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। পাশে হানুকে অপেক্ষা করতে দেখে সে। তাকে সঙ্গে নিয়ে আবারও সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে একটি স্যুপ খেয়ে নেয়, কিন্তু স্যুপ খাওয়ার পরে তার তীব্র পিপাসা পেয়ে যায়, যে কারণে সে প্রচুর পরিমাণ পানি পান করে নেয়। এরপর সে তার ঘরে চলে আসে। সেখানে সে খেয়াল করে তার হাত থেকে গরম ভাব বের হচ্ছে। অস্বাভাবিক কিছু অনুভব করে সে। এবার অ্যানু তার শার্টের বোতাম খুলে ফেলে। তখন তার মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। হঠাৎ করে সে তার ডান হাত একটি ফিউচারিস্টিক অস্ত্রে রূপান্তরিত হয়ে যেতে দেখে এবং সে অস্ত্রের ভেতর থেকে পুরো সোপ বেরিয়ে আসে। সে ভয় পেয়ে যায় এবং তার মুখ স্পষ্ট করে দেখতে থাকে। তখন তার মনে হলো তার গলায় কিছু অদ্ভুত জিনিস রয়েছে। সে গলার ত্বক টান টান করে আর সঙ্গে সঙ্গে তার মুখ মাথা থেকে আলাদা হয়ে যায়। এসব কিছু দেখে অ্যানু অনেক অবাক হয়ে যায়। যখন সে নিজেকে আয়নায় দেখলো, সে কিছুই বুঝতে পারলো না, কারণ তার দুই হাত তখন শক্তিশালী অস্ত্রে রূপান্তরিত হয়ে গিয়েছিল। সে আর নিজেকেই যেন চিনতে পারছিল না। এখন কি করবে অ্যানু, সে ভেবেই পারছিল না। এদিকে অ্যানুর এমন অবস্থা দেখে হানুকা নামের কুকুরটিও অনেক ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে ডাকতে শুরু করে। হানাকো আওয়াজ শুনে অ্যানির স্ত্রী জেনিও ঘরে চলে আসে, কিন্তু তার আসার আগেই অ্যানুর শরীর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এরপর গল্পে আমরা হিরো নামের এক ছেলেকে দেখতে পাই। হিরো অনেকদিন ধরে স্কুলে যায় না, কারণ স্কুলের অন্যান্য ছেলে মেয়েরা তাকে খুব বিরক্ত করত। একদিন সে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু চৌকোকে দেখতে তার বাড়িতে যায়। হিরো চৌকোকে বাইরে বারান্দায় নিয়ে আসে এবং আকাশে উঠতে থাকা একটি পাখির দিকে ইশারায় গুলি করার ভঙ্গি করে, কিন্তু ঠিক তখনই পাখিটি আকাশে আচমকা মরে পড়ে যায়। চৌকি কিছুই বুঝতে পারে না আর সে ভাবতে থাকে এটা কিভাবে ঘটলো। হিরো এরপর চৌকিকে নিয়ে একটি গ্যারেজে চলে আসে
সেখানে নিজের শক্তি প্রদর্শন করতে গিয়ে সে তার ক্ষমতা ব্যবহার করে একাধিক গাড়ি একসঙ্গে সংঘর্ষ করিয়ে দিল। এরপর হিরো তার শার্ট খুলে ফেলে এবং তার পুরো শরীরকে একটি অস্ত্রে রূপান্তরিত করে দেখায়, যেটা দেখে চৌকি অনেক অবাক হয়ে যায়। হিরো চৌকিকে বলে, আমি এখন আর সাধারণ মানুষ নয়, আমি এখন একজন সুপার হিরো। অন্যদিকে অ্যানু তখনও তার বিশেষ ক্ষমতাগুলি নিয়ে কিছুই বুঝতে পারেনি। তার মনে হচ্ছিল যে সে সবকিছুই হয়তো কেবলমাত্র একটি স্বপ্নেই দেখছে। এদিকে অ্যানু ঠিকমতো অফিসে না আসার কারণে সেদিন তার চাকরি থেকেই বরখাস্ত করা হয়। এখন সে একদম দিশাহীন হয়ে পড়েছে। সে বুঝতেই পারছিল না যে এখন সে কি করবে, কিভাবে সে তার বাড়ির সমস্ত ঋণ পরিশোধ করবে। অ্যানু সবচেয়ে বেশি চিন্তিত ছিল তার পরিবারের জন্য। বাড়ি ফেরার পথে সে রাস্তার ধারে একটি আহত কবুতর দেখতে পায়। সে কবুতরটিকে মাটি থেকে তুলে নিল এবং তখনই তার ক্ষমতার মাধ্যমে সে দেখতে পেল কবুতরের শরীরে কোথাও কোথাও আঘাতের চিহ্ন রয়েছে। এবার কবুতরটি অ্যানুর হাতে কয়েক মুহূর্তে থাকার পর হঠাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে আকাশে উড়ে যায়। তখনই অ্যানু মনে হতে লাগে যে তার মধ্যে একটি অন্য মানুষদের এবং পশু পাখিদের ক্ষত সারিয়ে তোলার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। ঠিক সেই সময়ই সে একটি মহিলার কান্নার কণ্ঠস্বর শুনতে পায়। মহিলা একজন ডাক্তারের কাছে তার 10 বছরই ছেলের প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করছিল। অ্যানু বুঝতে পারে যে আওয়াজটি কাছের একটি হাসপাতাল থেকে আসছে। সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় এবং একটি ঘরে ঢুকে একটি শিশুকে দেখতে পায়, যার নাম ছিল কেডা। কেডা তখন কোমায় ছিল। অ্যানু শিশুটিকে স্পর্শ করতেই তার ক্ষমতায় শিশুটির রোগ শনাক্ত করে ফেলে। এরপর অ্যানু কেডাকে সুস্থ করার চেষ্টা করে। কয়েক মুহূর্তের মধ্যে কেডা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। এবার কেডা তার চোখ খোলে। ঠিক তখনই কেডার মা ঘরে চলে আসে। তিনি একজন অপরিচিত মানুষকে দেখে ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ ডাক্তারদের ডাকতে থাকেন। কিন্তু হঠাৎ তার ছেলে উঠে মা বলে ডেকে ওঠে। মায়ের চোখের সামনে ঘটে যাওয়া এমন অলৌকিক দৃশ্য দেখে ডাক্তাররাও হতভম্ব হয়ে যায়। এদিকে অ্যানু চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসে। তার মনে এটা ভেবে আনন্দ হচ্ছিল যে সে তার ক্ষমতা ব্যবহার করে মানুষের উপকার করতে পারছিল, আর এমন আনন্দ সে আগে কখনোই অনুভব করেনি। পরদিন আমরা স্কুলে দেখি চৌকিকে টেকার নামের এক দুষ্ট ছেলে এবং তার বন্ধুরা মিলে বিরক্ত করছে। ঠিক তখনই হিরো সেখানে উপস্থিত হয়। টেকার রেগে গিয়ে হিরোর কলার ধরে, কিন্তু হিরো তার হাতে এত জোরে চেপে ধরলো যে সে টেকার মনে করেছিল তার হাতের হাড় হয়তো ভেঙে গিয়েছে। হিরো তাকে চৌকার কাছে ক্ষমা চাইতে বলে এবং তার দিকে বন্দুকের মতো ভঙ্গি করে তাক করে ধরে বলে, চৌকির কাছ থেকে আগে যে টাকা কেড়ে নিয়েছিলে সেটা এখনই ফেরত দাও। টেকার তখন কাঁদো কাঁদো গলায় বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু ঠিক তখনই চৌকি হিরোকে থামিয়ে দেয় আর বলে, টেকারকে ছেড়ে দাও। যদিও সে টেকারকে ঘৃণা করতো, তবুও সে চায় না যে এই সামান্য কারণে হিরো তাকে মেরে ফেলুক। এরপর হিরো ঘর থেকে বেরিয়ে যায়। তার পেছনে শিন নামের একটি মেয়েও চলে যায়, কেননা সে হিরোর এমন বাহাদুরিত্ব দেখে তার প্রেমে পড়ে গিয়েছে। সে তার সমস্ত সাহস এক জায়গায় করে হিরোর সামনে গিয়ে নিজেকে হাজির করে এবং তার ভালোবাসার কথা জানায়। শিনের কথা শুনে হিরো খুব খুশি হয়। পরে হিরো তার মায়ের ফোন পায়। তার মা তাকে জানায় যে হিরোর বাবা খুবই অসুস্থ এবং তিনি শেষবারের মতো হিরোর সঙ্গে দেখা করতে চায়। তার মা আরো বলে সে যেন সেই রাতে তার বাবার বাড়িতে ডিনারের জন্য চলে যায়। হিরো এখনো তার বাবার উপর রাগান্বিত ছিল, কারণ তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছিল। কিন্তু তারপরও হিরো ঠিক করে যে সে তার বাবার সঙ্গে দেখা করবে। যখন সে তার বাবার কাছে পৌঁছায়, তার বাবা তাকে এই মাসের খরচের জন্য টাকা দিতে চায়। হিরো সেটা নিয়ে নেয়। ডিনারের সময় সে তার সৎ মা এবং 2 ভাইয়ের সঙ্গেও দেখা করে। যদিও হিরোর তাদের সঙ্গে কোনো সমস্যাই ছিল না, সে আজও তার বাবাকে ক্ষমা করতে পারেনি, কেননা সে তার আদর ভালোবাসা ছোটবেলা থেকেই পায়নি। ডিনারের পরে যখন সবাই মিষ্টি খাচ্ছিল, হিরোর আগে তার বাবার উপরে গুলি করার সিদ্ধান্ত নেয়। এটা দেখে তখন তার ভাইয়েরা ভেবেছিল এটা হয়তো ভাই মজা করছে। তখন সেও তার ভাইয়ের দিকে বন্দুকের মতো করে তার হাত দিয়ে নকল গুলি ছুটতে লাগে। আর এটা দেখে হিরো থেমে যায়, কারণ তার ভাইয়ের প্রতি তার মায়া তৈরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে যখন বাড়ি ফিরছিল, তখন সে ক্রোধে জ্বলতে জ্বলতে প্রতিবেশীদের বাড়িতে ঢুকে পড়ে। আর কোনো কিছু না ভেবেই, কোনো দ্বিধা ছাড়াই সে তার প্রতিবেশীদের উপরে গুলি করতে শুরু করে। এরপর তার স্ত্রীকেও সে হত্যা করে। আসলে সে তার বাবার উপরের রাগ প্রতিবেশীদের উপরেই ঝেড়ে দেয়। অন্যদিকে অ্যানু তখন একটি হাসপাতালে ছোট শিশুদের সুস্থ করে তুলছিল। হঠাৎ সে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। সে তৎক্ষণাৎ মেয়েটিকে সাহায্য করার জন্য ছুটে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় মেয়েটির মাথায় গুলি করা হয়েছে এবং সে মারা গিয়েছে। অ্যানু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না, কেননা তার কাছে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা ছিল না। এরপর সে পাশের ঘরে চলে যায় এবং দেখতে পায় মেয়েটির বাবা মায়ের মৃতদেহ পড়ে রয়েছে।
ঘরের ভিতরে হিরো দাঁড়িয়েছিল। এবার হিরো কোনো সাক্ষীকে বাঁচিয়ে রাখতে চাইছিল না, তাই সে অ্যানুর দিকেও গুলি চালাতে শুরু করে। এরপর সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পর অ্যানু আবারও উঠে দাঁড়ায় এবং এবার সে হিরোর পিছু নেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। পরবর্তীতে প্রতিটি টিভি চ্যানেলে এই পরিবারের নির্মম হত্যার খবর চলছিল। পুলিশের বক্তব্য ছিল হামলায় বন্দুক ব্যবহার করা হয়েছে, কিন্তু ঘটনাস্থলে কোনো বন্দুক বা গুলির কার্তুসের খোসা পাওয়া যায়নি। এরপর যখন চৌকি হিরোর সঙ্গে দেখা করতে আসে, সে হিরোকে জিজ্ঞাসা করে, এই পরিবারকে হত্যার পেছনে তোমার কি হাত রয়েছে? তখন হিরো তার নিজের অপরাধ স্বীকার করে বলে যে হ্যাঁ, এটা আমিই করেছি, আর আমি এখন আর মানুষ নই, আমি এখন ঈশ্বর হয়ে গিয়েছি। তবে সে চৌকির কাছে প্রতিশ্রুতি দেয় যে সে সবসময় চৌকিকে রক্ষা করবে, কিন্তু চৌকি এটাতে ভয় পেয়েছিল, আর এজন্য সে হিরোকে বলে তুমি আমার থেকে চিরদিনের জন্য দূরে চলে যাও। এরপর হিরো যখন বাড়িতে ফিরে তার মা তাকে বলে যে আগামী মাস থেকে তাকে তার বাবার সঙ্গে গিয়ে থাকতে হবে। হিরো অবাক হয়ে কারণ জানতে চায়। তার মা বলে যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তার কাছে আর বেশি দিন সময় নেই। এই কথা শুনে হিরো প্রচন্ড ধাক্কা খায়। সে তার মাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে মরতে দেব না, যে করে হোক তোমাকে সুস্থ করে তুলব। অন্যদিকে সে রাতে অ্যানু তার চাকরি চলে যাওয়ার কারণে গভীরভাবে চিন্তিত ছিল। হঠাৎ সে চৌকির সাহায্যে প্রার্থনা শুনতে পায়। আসলে চৌকি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন হিরোকে থামিয়ে দেয়, যাতে সে আর কোনো নিরীহ মানুষের প্রাণ না নিতে পারে। এই কথা শুনে এনু হানুগাকে সঙ্গে করে নিয়ে তার পাওয়ার ব্যবহার করে উড়ে চৌকির নিকটে যায়, আর সে নিজের শক্তি ব্যবহার করে মানুষকে রক্ষা করার শপথ নেয়। সে চৌকির সঙ্গে দেখা করে তাকে সেই রাতের কথা জানায়, যেদিন তার এবং হিরোর শরীরে ওই জাদুকারী ক্ষমতা এসে পড়েছিল। অ্যানু বলে হিরো আমার পাশের বেঞ্চিতে বসা ছিল, হঠাৎ একটা জোরালো বিস্ফোরণ হয়, তারপর থেকে আমাদের শরীরে অদ্ভুত ক্ষমতা চলে আসে। তখন চৌকি অ্যানুকে জিজ্ঞাসা করে তোমার দুর্বলতা কি? যদি তারা দুজনেই একরকম হয় তাহলে হিরোকেও সেই একই দুর্বলতার মাধ্যমে পরাজিত করা সম্ভব হবে। অ্যানু বলে তার দুর্বলতা হলো মিশো স্যুপ, কেননা এটি পান করার সঙ্গে সঙ্গে তার শরীর সেটি আবারও ফিরিয়ে দিয়েছিল। চৌকো তারপর অ্যানুকে প্রশিক্ষণ দিতে শুরু করে যাতে সে হিরোর মতো মানুষের মুখোমুখি হয়ে তাকে হারাতে পারে। প্রথম চৌকি অ্যানুকে বলল তার আঙুলের সাহায্যে কফির জ্ঞান লক্ষ্য করে গুলি চালাতে। কিছুক্ষণ চেষ্টার পর অ্যানু সফল হয়। এরপর ক্লান্ত হয়ে সে পানি পান করে, কিন্তু তার শরীর সেই পানি আবারও ফিরিয়ে দেয়। চৌকি এটা দেখে পানির বোতলের লেভেল চেক করে এবং বুঝতে পারে যে এটি খেলোয়াড়দের জন্য তৈরি বিশেষ পানি, যাতে ইলেকট্রোলাইটে বাড়ানো রয়েছে এবং লবণ মেশানো রয়েছে। চৌকি বুঝতে পারে যে মেশা স্যুপেও লবণ মেশানো থাকে, যে কারণে তাদের শরীর সহ্য করতে পারে না। এর কিছুদিন পর হিরো তার মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানালেন যে এটি একটি অলৌকিক ঘটনা। তার মায়ের শরীর থেকে সমস্ত ক্যান্সারের কোষ সম্পূর্ণভাবে দূর হয়ে গিয়েছে। তার মা এখন পুরোপুরিভাবে সুস্থ। এই কথা শুনে তারা দুজনে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা যখন বাড়ি ফিরছিল তখন কিছু পুলিশ কর্মকর্তা হিরোকে থামায়। তারা সেই পরিবারের হত্যার বিষয়ে হিরোকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে হিরো সেখান থেকে পালিয়ে চলে যায়, আর পুলিশ তার পিছু করে। পালানোর সময় হিরো 3 জন এজেন্টকে গুলি করে হত্যা করে ফেলে এবং সেখান থেকে উধাও হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে হিরোর পালানোর খবরটি টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ে। পরদিন যখন শিন নামের মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল, সে তখন হিরোকে দেখতে পায়। হিরো শিনকে বলে তাকে তার বাড়িতে নিয়ে যেতে। শিন তাকে বলে যে তাদের বাড়িতে কেবল সে আর তার বৃদ্ধা দাদি থাকে, তাই যতদিন চাইবে হিরো সেখানে নিরাপদে থাকতে পারবে। এদিকে ম্যারি যখন বাড়ি ফিরছিল তখন সে ট্রেন স্টেশনে তার বাবা ও চৌকোকে একসাথে দেখতে পায়। ম্যারি চৌকোকে জিজ্ঞাসা করে তারা কবে থেকে আবার একত্রিত হয়ে বন্ধুত্ব করলো। চৌকো মিথ্যা কথা বলে, এখানে বলে আমরা ফ্রি ফায়ার খেলতে খেলতে একে অপরকে চিনেছি। অন্যদিকে হিরো টিভিতে দেখতে পায় যে যখন সে পালিয়েছিল তখন থেকে মিডিয়া তার মায়ের পিছু পড়েছে। শত শত রিপোর্টার তার মাকে ঘিরে ধরে রাখছিল এবং তার সমস্ত অপকর্মের জন্য তার মাকে দায়ী করছিল, আর এতটা চাপ সহ্য করতে না পেরে তার মা মারা গিয়েছে, যে কারণে হিরো অনেক কষ্ট পায়। হিরো ইন্টারনেটে একটি চ্যাট পড়ছিল, সেখানে লোকেরা এই মামলাটির বিষয়ে আলোচনা করছিল। এক যুবক লিখেছিল যে সে রিপোর্টারদের হিরোর মায়ের ঠিকানা দিয়েছিল। এই কথা শুনে অনেকেই তাকে প্রশংসা করছিল। হিরো খুব রেগে যায় এবং সে তখনই
ছেলেটিকে ভিডিও কল করে এবং তাকে দেখার পর ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, কেননা ততক্ষণে পুরো পৃথিবী জেনে গিয়েছিল হিরোর অপকর্ম সম্পর্কে। হিরো তখন একেবারে নির্বিকারে হয়ে স্ক্রিনের দিকে আঙুল তুলে যুবকটির উপর গুলি চালায়। যুবকটি সাহায্যের জন্য মিনতি করতে থাকে, কিন্তু হিরো থামলো না যতক্ষণ না যুবকটি মারা গেল। এরপর হিরো সেই যুবকের প্রশংসা করা সকলকেই একই পরিণতি দিল, অর্থাৎ তাদেরকেও সে মেরে ফেললো। এই ঘটনার ফলে টোকিও পুলিশ সদর দপ্তরে হইচই পড়ে গেল। রাতে শিন হিরোর সঙ্গে কথা বলতে এলো এবং সে এসব ঘটনার জন্য কে দায়ী জিজ্ঞাসা করলো। তখন হিরো সবকিছু স্বীকার করে নেয় এবং বলে সেই ওই পরিবারটির মৃত্যুর জন্য দায়ী। কিন্তু শিন বিশ্বাস করতে পারলো না যে হিরো এমন নৃশংস অপরাধ করতে পারে। তখন হিরো তার রোবট আর্মস দেখালো এবং শিনকে সঙ্গে নিয়ে উড়ে চলে গেল। শিন তখন তাদের জন্য কাটতে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আর সে তখন হিরোর আসল রূপ সম্পর্কেও জেনে যায়। এটা জেনেও সে হিরোকে কিছু বলে না, বরং সে বলে আমি তোমার সঙ্গে এতেও ছাড়বো না। পরে তারা দুজন বাড়ি ফিরে আসে এবং এরপর শিন পানি পান করছিল। হঠাৎ বাড়িতে অস্ত্রশস্ত্র সহ এজেন্টরা প্রবেশ করে। শিন তৎক্ষণাৎ চিৎকার করে হিরণকে পালিয়ে যেতে বলে, কিন্তু হিরো তাকে নিজের বাহুর দ্বারা নিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার সামনে দাঁড়িয়ে গুলির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। এবার তার রোবোটিক হাত ব্যবহার করে সবাইকে শেষ করে দেয়। শেষে যখন হিরো উঠে দাঁড়ায় সে দেখে যে শিনের দাদি মারা গিয়েছে। এরপর সে দেখলো শিনও আর নিঃশ্বাস নিচ্ছে না। যদিও হিরো নিজে তার ঢাল হয়ে শিনকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শিনকে আগে থেকেই বেশ কয়েকটি গুলি লেগে গিয়েছিল। এখন হিরো আর কিছুই করতে পারছিল না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। শিনের মৃত্যু তাকে প্রতিশোধের আগুনে পোড়াচ্ছিল এবং তার মনের রক্তের জন্য ক্ষুধা তৈরি হয়ে গিয়েছিল। পরদিন এনি তার স্ত্রী এবং সন্তানদের বাড়িতে থাকতে বলে আর বলে তারা যেন ফোন বা কম্পিউটার ব্যবহার না করে, কারণ এখন হিরো স্ক্রিনের মাধ্যমে মানুষকে হত্যা করতে শুরু করেছে। তবে তার পরিবার আবারও তার কথা শুনলো না এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। কিছু ঘন্টা পর হিরো শহরের সবচেয়ে বড় স্ক্রিন হ্যাক করে এবং সবার সামনে গত রাতের ঘটনা প্রকাশ করে। আর সে বলে পুলিশ এখন যুদ্ধ শুরু করেছে, তবে এর শেষটা আমিই করব এবং আমি আমার প্রতিশোধ নেবই নেব। আর আমার প্রতিশোধ তখনই পূর্ণ হবে যখন এদেশের সব মানুষ মারা যাবে। এরপর হিরো স্ক্রিনের দিকে আঙুল তুলে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনদের মারতে শুরু করে। অন্যদিকে ইনু চোকোকে নিয়ে ট্রেনিং করছিল। তখন লোকজনের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। সে সেখানে গিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তখন হিরোর স্ক্রিন সরিয়ে দিয়ে একটি টিভি উপস্থাপকের শো চালু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ একটি গুলি এসে টিভি উপস্থাপকের মাথায় বিদ্ধ হয়ে যায় আর তখনই সেখানে সে মারা যায়। অন্যদিকে ম্যারি এবং তার দুই শহরের বন্ধু একটি বিল্ডিং এ ঘোরাঘুরি করছিল। সে সময় হিরোর আক্রমণের খবর পেয়ে তারা বিষয়টি জানার জন্য তাদের ফোন বের করছিল, কিন্তু হিরো তাদেরকেও মারতে শুরু করে। এর মধ্যে ইনি স্ক্রিন হ্যাক করে করে একটি ভিডিও চালিয়ে দেয় যেখানে সে সবাইকে বলছে ফোন, কম্পিউটার এবং টিভির মতন স্ক্রিন থেকে সবাই যেন দূরে থাকে। কিন্তু হিরো এবার তখন সেই বড় স্ক্রিনের দিকে একটি বড় মিসাইল ছুড়ে দেয়। এছাড়াও সে কিছু বিল্ডিং এ মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করে দেয়, যার মধ্যে একটি ছিল যেখানে ম্যারি থাকতো। ঠিক সেই সময় ইনো হিরোর সামনে চলে আসে, তাকে তার তাণ্ডব থামাতে বলে। সে বলে যে রাতে হিরো এই শক্তি পেয়েছিল, আমিও সেদিন সেখানে ছিলাম। তবে হিরো তখন দেশকে ধ্বংস করতে উদ্যত ছিল, তাই ইনু তার উপর গুলি চালিয়ে দিল। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং হিরো তার মিসাইল দিয়ে আক্রমণ শুরু করে। এ সময় ইনু তার মেয়ের চিৎকার শুনতে পায় এবং তাকে সাহায্য করতে দৌড়ে চলে যায়, কিন্তু হিরো তাকে ধরে একটি বিল্ডিং এ ছুড়ে ফেলে দেয়। সেখান থেকে উড়তে থাকা ইনু একটি টিমের হেলিকপ্টারে গিয়ে পড়ে। তৎক্ষণাৎ হিরো সেখানে এসে রিপোর্টার ও ক্যামেরাম্যানকে হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ইনু সময় মতো ক্যামেরাম্যানের হাত ধরেছিল, কারণ ক্যামেরাম্যানের মৃত্যুর সম্ভাবনা ছিল। তবে হিরো পাইলটকে হত্যা করে ফেলে। এতে হেলিকপ্টার অপ্রতিরোধ্য হয়ে একটি বিল্ডিং এর দিকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ইনু ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে একটি বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে হিরো সেখানে এসে ক্যামেরাম্যানকে গুলি করে হত্যা করে ফেলে। এরপর সে তাকে তার সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করলো এবং পানি পান করতে লাগলো। ঠিক সেই সময় ইনু বোতলে গুলি চালিয়ে তা ফেলে দিল এবং সেখানে সোডিয়াম যুক্ত পানির বোতল চেলে দিল। হিরো তখন ওই পানি পান করলো। তার শরীরে সমস্যা শুরু হয়ে গেল, তবে সে ইনুর পিছু ছাড়লো না এবং তারা উড়তে উড়তে মহাকাশে চলে গেল। কিন্তু হিরোর উপর প্রাণঘাতী আক্রমণ হতে যাওয়ার আগেই তার শরীরের
ভেতরের যন্ত্রপাতি ফেটে গেল, তার ইঞ্জিনগুলো অকার্য হয়ে পড়ে এবং তখন ইনু এক শক্তিশালী মিসাইলের হামলা চালিয়ে হিরোকে পরাজিত করে ফেলে। এরপর ইনু সরাসরি তার মেয়েকে বাঁচাতে সেখানে পৌঁছালো, কিন্তু তখনই তার মেয়ে মারা গিয়েছিল। সে তখন ম্যারিকে সিপিআর দিয়ে আবারও জীবিত করার চেষ্টা করলো এবং ভাগ্যক্রমে তার শ্বাস প্রশ্বাস ফিরে আসে। তারপর সে তার শক্তি দিয়ে তাকে পুরোপুরিভাবে সুস্থ করে তোলে। তখনই সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিল। তখন হিরো আবারও এসে ইনুকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। আসলে হিরো একেবারেই শেষ হয়ে যায়নি। এরপর হিরো পাগলের মতো বেঁচে থাকা লোকদেরকে হত্যা করতে থাকে এবং শেষমেশ সে মেরির সামনে উপস্থিত হয়। যখন মেরির উপরে গুলি চালাতে গেল, ইনু তার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তাও মেরির গুলি লেগে গেল। তার মৃত্যুর আগে ইনু তাকে সুস্থ করার জন্য দৌড়ে গেল, কিন্তু হিরো তাকে ধরে অত্যন্ত নিষ্ঠুর ভাবে পেটাতে লাগলো। হিরো যে কোনো ভাবে মেরির জীবন নিতে চাচ্ছিল, কিন্তু ইনু বারবার সামনে এসে বাধা দিচ্ছিল। হিরো তাকে মারধর করে। অনেক আঘাতের পর ইনুর মাথা খুলে গেল এবং ম্যারি দেখলো তার বাবা সাধারণ মানুষ ছিল না। তখন হিরো একটি লোহার রড দিয়ে ইনুর মাথায় একাধিক আঘাত করতে থাকলো। শেষে হিরো মেরিকে ধরে উইন্ডো দিয়ে বাইরে নিয়ে তাকে নিচে ফেলে দেওয়ার হুমকি দিল। ইনু তার মেয়ের জীবন বাঁচাতে তার সামনে মিনতি করতে লাগলো, কিন্তু হিরো কোনো দয়া দেখালো না। ঠিক সেই সময় যখন হিরো মেরিকে ফেলে দিতে যাচ্ছিল, ইনুর শরীরের সব শক্তি একত্রিত হয়ে এসে সে আবারও শক্তিশালী হয়ে উঠলো। সে এক মুহূর্তেই হিরোকে টুকরো টুকরো করে ফেলে দিল। এরপর সে সুপার স্পিডে উড়ে গিয়ে মেরিকে বাঁচাতে সেখানে পৌঁছে গেল। ঠিক সময়ে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল। এরপর এক সপ্তাহ পরে টিভিতে হিরোর মৃত্যুর ঘোষণা করে দেওয়া হয় এবং এই সঙ্গে এই হামলার সমাপ্ত হয়ে যায়। তবে পুলিশ শুধুমাত্র তার কিছু টুকরো খুঁজে পেয়েছিল, পুরো দেহ পাওয়া যায়নি। অন্যদিকে ইনুর বাড়িতে ইনুর সুপার পাওয়ার সম্পর্কে শুধুমাত্র ম্যারি জানতো। তবে হিরো এখনো বেঁচে ছিল। সে জাপান ছেড়ে চলে যাচ্ছিল, তাই যাওয়ার আগে সে চোখোর সঙ্গে দেখা করে। চোখো তাকে বেঁচে থাকতে দেখে অনেক খুশি হয়। হিরোকে শেষবারের মতো ভিডিও গেম খেলতে বলে, কিন্তু যখন সে ফিরেছিল তখন সে দেখলো হিরো চিরতরে চলে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।